এই সংবিধানকে তো মানুষ আসলে আস্থা করে নিক্ষেপ করার প্রচেষ্টাই করেছে এই বর্ষা বিপ্লবে। কিন্তু আমরা যদি বিগত বছরগুলোতে দেখি আপনার কিংবা আমি আজকে এই টেবিলে যদি আপনার বিগত কথাগুলো শুনি, আমি আপনার মধ্যে ওই একটা ব্যাপারে লক্ষ্য করতে পারলাম যে আপনারা চান ইসলামিক শরিয়া আইন কিংবা ইসলাম ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু ভাই ইনশাল্লাহ আমরা মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে, আবারও আলহামদুলিল্লাহ এটার একটা ভালো একটা প্রতিফলন আমরা দেখতে পারবো। ওই ভাই আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যখন নির্বাচন করেছে তখন আমার দল নির্বাচন বয়কট করেছে, আমাদের নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান যাকে সিলেক্ট করেছেন সেই হয়েছে আমাদের গ্রিন সিগন্যালধারী নমিনেশনধারী, এবং তারা খারাপ দেখা হচ্ছে এটা আমি একটু জানতে চাই তাদের কাছে। একটা দুর্বল সংগঠনের পক্ষে এত বছর সাফার করা সম্ভব না। তারপরে ইসলাম আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল কোরআন নিয়ে আসছেন পাচ্ছি। তো এটা তো আসলে গণতন্ত্রের একটা আদর্শ জায়গা থেকে এটা গণতন্ত্রের অধঃপতন। আসলে সেম কোয়েশ্চনটা আমি আপনাকে বলতে চাই যে ইসলামিক শাসন বনাম গণতন্ত্র দুটো পথের মধ্যে বাস্তবসম্মত কোনটি আপনার মতে? দেখুন পুরো বিশ্ব এখন চলে গণতন্ত্রের উপর। পৃথিবীতে যে কয়েকটা দেশ আছে বেশিরভাগ দেশই বেশিরভাগ কি 1/3 দেশই চলে হচ্ছে গণতন্ত্রের উপর। তো এই যে যেদিকে 3 ভাগের 2 ভাগ বলতে পারেন 1/3 না 3 ভাগের 2 ভাগ গণতন্ত্রের উপর ভিত্তি করে চলে। আমরা যদি দেখি বিভিন্ন দেশে যেমন কয়েকদিন আগে এই বিভিন্ন দেশে রেভলিউশন শুরু হলো, তো প্রত্যেকে কিন্তু গণতন্ত্রের জন্যই আন্দোলন করেছে, এমনকি আমরাও গণতন্ত্রের জন্যই আন্দোলন করেছি। তো সেক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচন করে কিংবা গণতন্ত্রের মাধ্যমে একটা বাস্তববাদী একটা সরকার গঠন করবো আমরা, এই লক্ষ্য আমাদের। এখন আপনি বলতে পারেন তাহলে ইসলামিক ব্যবস্থা কোথায় যাবে? দেখুন ইসলাম আমরা হচ্ছে মুসলিম, তো মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ব থেকেই যায়, আমরা কখনো এটা এড়াতে পারবো না। হয়তো এই দুনিয়ায় আমরা হিসাব না দিই কিন্তু আমাদের হিসাব দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা চাবো যে আমাদের যে ইসলামিক দলগুলো আছে ভাইরা আমাদের, তো তারা যদি চায় যে তাদের মতো করে ইসলাম প্রতিষ্ঠা করবে, আমরা তাদের সুযোগ দিয়েছি, আমরা কিন্তু তাদের হাতছাড়া হয়তো দেই নাই। যেমন আপনি যদি দেখেন আগে সরকার তাদের ইসলাম বলতে তার মানে একটা রাগ ছিল, ইসলাম তিনি সহ্য করতে পারতেন না। কিন্তু বর্তমান আমরা যদি সরকার ক্ষমতায় আসি গণতান্ত্রিক উপায়, তো দেখা যাবে যে আমাদের যে ভাইরা আছে ইসলামিক প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কিংবা রাষ্ট্রকে একটা ইসলামিক একটা মতধারার মধ্যে আনতে চান, আমরা সেটা হয়তো 2001 এর নির্বাচনে দেখেছি। তো 2001 এ 1990 তো আপনারা দেখে থাকবেন। তো করুক, তাদের প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকের সমাজ সেবা করার অধিকার আছে, প্রত্যেকের সমাজে বিভিন্ন ভালো কাজ করার অধিকার আছে। তো যেহেতু ইসলামের ব্যাপার আসে, আর আমি একটা কথা শুরুতেই বলছি, সংবিধান শুরুই হয়েছে বিসমিল্লাহ দিয়ে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংবিধানটা প্রথম করেছিলেন, যে ৫ম সংশোধনীতে এই সংবিধান করেছিলেন। তো সেক্ষেত্রে ইসলামের প্রতি আমাদের একটা সম্মান থেকেই যায়। তো সেক্ষেত্রে আমরা কি ইসলামকেও এগিয়ে রাখবো, কিন্তু গণতান্ত্রিক একটা, যেহেতু এই দেশটা একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে গণতন্ত্রে এই দেশে একটা প্রধান ব্যবস্থাপনা বর্তমানে। আচ্ছা, আমার ভাইয়া বলল যে আমরা হচ্ছে যে সারা বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার দিকে উনি ইঙ্গিত করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আরব বসন্ত বা সারা বিশ্বের মানুষের যে আন্দোলন আমরা দেখতে পেলাম, এর পরে আসলে কি হয়েছে? ভাইয়া যদি সেগুলো একটু পয়েন্ট আউট করে দিত আমাদের সকল দর্শকদের জন্য ভালো হতো। এবং সচেতন দর্শক মানেই সেটা জানে যে আসলে এই যে পরিবর্তনটা, এই যে মানুষের মাঝে যে গণতন্ত্রের যে একটা জোয়ার হয়ে গেল সারা বিশ্বে, এর পরের পরিস্থিতি সেইগুলোতে সেই সকল দেশে আসলে কি? এটা সচেতন ব্যক্তি বলতেই সেটা ধারণা রাখেন। এখন কথা হচ্ছে, এটা আমি সেটা বললাম আপনাদেরকে, আমরা তাহলে ফিলিস্তিন দেখতাম না। গণতন্ত্র যদি আসলে সফল হতে পারতো তাহলে ফিলিস্তিন দেখতাম না। আরেকটা কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যে সেই মানব জাতি পাঠানোর পর থেকে একটা নির্দেশিকা পাঠাই দিয়েছে ক্যামেরা ম্যানুয়ালের মতন বা মোবাইল ম্যানুয়ালের মতন, আমরা কিন্তু আসলে সেটাকে অ্যাভয়েড করতেছি। যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খোদ আমেরিকাতে ধর্ষণের হার কত, বিনা বিচারে গুলি করে মৃত্যু ব্যক্তির সংখ্যা কত, কী পরিমাণ বিনা বিচারে ব্যক্তিগত গুলিতে মানুষ মারা যাচ্ছে, কী পরিমাণ ধর্ষণ হচ্ছে, কী ধরনের দুর্নীতি হচ্ছে, এই সকল যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা একটা সোশ্যাল যে একটা প্যারামিটার আছে সোশ্যাল বিজ্ঞানের বা একটা সমাজ ব্যবস্থার যে একটা প্যারামিটার আছে সেগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা এই গণতন্ত্রের আসল রূপটা দেখে ফেলবো। যে আপনারা কি মনে করেন দেশ পরিবর্তন করতে আদর্শ বেশি দরকার নাকি স্কিল বা দক্ষতা বেশি দরকার? আচ্ছা, আদর্শ হচ্ছে একটা রোড ম্যাপ, আর দক্ষতা হচ্ছে সেই রোড ম্যাপে হাঁটার উপায়। তো একটা আরেকটার মানে কি বলে, একটা হচ্ছে আরেকটার কে কভার করে এরকম। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন দক্ষতা ছাড়া আসলে দেশ চালানো যায় না, অবশ্যই একজন দক্ষ ব্যক্তির প্রয়োজন এই দেশ চালানোর জন্য, আর বাংলাদেশের মতো একটা দেশ চালানোর জন্য একজন দক্ষ ব্যক্তি হাতে যাবে এটা অবশ্যই নিশ্চিত। তো আদর্শ ছাড়াও যেমন আপনি দেশ চালাতে পারবেন না, কারণ রোড ম্যাপ ছাড়া আপনি কিভাবে আগাবেন?
আর আগানোর জন্যই তো লাগবে আপনার দক্ষতা। হুম। আর এদিকে যে স্কিল ব্যাপারটা, স্কিল আসলে অবশ্যই লাগবে। স্কিল এখন বর্তমান যুগটাই হয়েছে স্কিলের উপর ভর করে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা লাগবেই। কিন্তু আমার মনে হয় যে বর্তমান যদি আমি সিচুয়েশন দেখি, বর্তমান যে অবস্থা দেখি, অবশ্যই দক্ষতা প্রয়োজন। দক্ষতা ছাড়া এই সিচুয়েশন থেকে আমাদের দেশকে উঠানো আসলে চাইলেও সম্ভব না। তো আপনার দিক থেকে বিএনপি আসলেই কতটা আদর্শিক, বা তারা স্কিলের দিক থেকে কতটা এগিয়ে বিএনপি আছে? কতটা আদর্শিক এটা আমরা বারবার প্রমাণ করে আসছি। আপনি দেখেন একবার, বিগত বছর আমরা ৩ বার সরকার গঠন করেছিলাম। তো আপনি বিগত ৩ বার সরকার গঠন দেখতে পারেন। আমরা কি করেছি দেশের জন্য। এখন সবাই বলে যে ভাই বিএনপি কি উন্নয়ন করছে? বিএনপি বর্তমান ২০২৫ সালে এসে বলে। কিন্তু আচ্ছা আপনি আমাকে বলেন ২০০৫ সালে একটা মানুষের কাছে উন্নয়ন মানে কি ছিল? তার কাছে উন্নয়ন মানে ছিল যে আমি একটা নিরাপদ জীবনযাপন করব। আমি দুবেলা কম দামে খাবার কিনবো, আমি দুবেলা খাবো। হুম। তো আমার বাড়ির রাস্তাঘাট সুন্দর আবর্জনা মুক্ত থাকবে, আমার ফ্লাইওভার হবে। এই তো একটা দেশের মানুষের কাছে স্বপ্ন ছিল না? তো এখন ২০০৫ সালে বিএনপি কিংবা ১৯৯০ পর থেকে বিএনপি যে উন্নয়নগুলো করে এসেছে দেশের জন্য আপনি যদি দেখেন, সেখানে চোখ দেন, তো একটা দেশের জন্য ছিল এটা অনেক। কিন্তু ২০২৫ সালে এসে যে এখন আপনি বলেন যে বিএনপি ২০০৫ এ কি উন্নয়ন করেছে? এটা তো কোনো উন্নয়নের মধ্যে পড়ে না। তো আসলে ২০০৫ আগামী মানে ২০ বছর পরে এই প্রশ্নটা একটা অহেতুক একটা প্রশ্ন হবে। তো বিএনপি প্রতিবার তাদের আদর্শ প্রমাণ করে এসেছে যে সময়ের সাথে তাল মিলিয়ে বিএনপি দেশের যা দরকার, দেশের যা পরিস্থিতির মোকাবেলা করতে যা প্রয়োজন হয় বিএনপি তা বারবার দিয়ে এসেছে দেশকে। এবং আপনি আরেকটা ব্যাপার দেখবেন, বাংলাদেশ যতবার জরাজীর্ণ অবস্থায় পড়েছে ততবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের হাল ধরেছে। আপনি এরশাদ পতনের পর দেখেন, আপনি ১৯৭৫ পর যখন নাকি ওই পাকিস্তানের মোস্তাকে তারপরে এরা ক্ষমতা দখল হতে, তখন দেশকে বাঁচালো কে? মানে দেশকে জরাজীর্ণ অবস্থা থেকে উঠালো কে? আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আসলে আপনি কি মনোনয়ন করেন যে ব্যাপারে যে আহ, বিএনপি কতটা সফল ওই সময়কার রাজনীতিতে? আমরা আসলে জেনজি প্রজন্ম, তো আমরা আসলে কিছু ক্যাটেগরি দিয়ে মাফি। আমরা সবাই জেনজি প্রজন্ম, আমরা সবাই এখন ওই চার্ট দেখে বুঝতে পারি, পাই চার্ট দেখে বুঝতে পারি যে আসলে দেশের অবস্থান কোথায় ছিল, কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, বিএনপির কাজের যেমন আছে, ভালো কাজ যেমন আছে, তেমনি সেই সাথে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আছে। আরও অনেক কিছুই আছে। তো আসলে ওই পুরনো বন্দোবস্ত আমরা কিন্তু আসলে বাংলাদেশের মানুষ ভেঙে ফেলার জন্যই বর্ষা বিপ্লব আসছে। তো এই বর্ষা বিপ্লবের পরে যোগ্যতা আমরা জেনজি প্রজন্ম জানি আসলে একজন সংসদ সদস্যের যোগ্যতা কি, আর কার কোন আমার এলাকায় যারা এমপি প্রার্থী কার কি যোগ্যতা। আমরা জেনজি প্রজন্ম আলহামদুলিল্লাহ আমরা জানি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমার এটা ভোটারদের সবারই জানার কথা। এখানে আর বাড়তি কথা বলে আমার মনে হয় না কোনো কিছু বলার আছে। আরেকটা কথা বলছিলেন যে আসলে স্কিল নাকি দক্ষতা, হ্যাঁ? হুম। আ আ দক্ষতা নাকি হচ্ছে যে এই আদর্শ নাকি দক্ষতা? হুম। আপনি একটা কথা বলছিলেন যে আদর্শ নাকি দক্ষতা, কেমন? তো আদর্শ হচ্ছে যদি না থাকে, আপনার যতই স্কিল থাকুক না কেন, এখানে আপনি আপনার মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারবেন না। এটা আমরা সেটা দেখে আসছি। বাংলাদেশের যারা ক্ষমতায় ছিল, বাংলাদেশের প্রশাসনে যারা ছিল, তাদের আমরা আমরা কাউকে বলতে পারব না যে আসলে বাংলাদেশের প্রশাসন অযোগ্য। এটা সম্পূর্ণভাবে দেখতে পেরেছি যে শুধুমাত্র আদর্শগত মানে বিকলাঙ্গ থাকার কারণে এই বাংলাদেশের এই ম্যাসাকারটা হয়ে গেছে বিগত সময়গুলোতে। তো সেই জায়গা থেকে আদর্শ যদি থাকে, তারপরে যদি আমাদের সেই রিসোর্সগুলো, বাংলাদেশের মানুষ মেধাবী, যারা জবে আছে, যারা ফেয়ারভাবে জবে ঢুকতে পারছে, যে সকল সরকারি জবে, তারা সবাই মেধাবী। বাংলাদেশের মানুষের সেই খনিজ সম্পদ আছে, বাংলাদেশের মানুষের সেই মানুষ পরিশ্রমী, আমাদের দেশটা সবুজে শ্যামলে ভরা। এখন যদি আমাদের সেই একটা দরদি নেতা থাকে, দরদি মানুষ থাকে, দরদি একটা হৃদয় থাকে, দরদি একটা আদর্শ থাকে, আর আমরা সেটা দেখতে পাচ্ছি ইসলামের ক্ষেত্রে। ইসলাম আলহামদুলিল্লাহ মানুষের মানবিকতায়, এবং আমার রিয়াজ ভাই সেও বলবে যে না, ইসলামের উপর আদর্শ আর হতে পারে না। সবচেয়ে ভালো আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি মানে কি? রাজার নীতি। আমার ইসলাম হচ্ছে সবচেয়ে ভালো নীতি, সবচেয়ে ভালো রাজা। সেই রাজার জন্য আমরা কাজ করি, সেই নীতি নিয়ে কাজ করি। তো মানুষের বা স্কিলের যে বিষয়গুলো, এখানে অবশ্যই স্কিল দরকার আছে, স্কিলের যে কোনো ওয়া নেই। আমরা কিন্তু আদর্শ এবং স্কিল এই দুটাকে যখন সমন্বয় হবে, তবে একটা মানবিক রাষ্ট্র, মানুষের কল্যাণময় বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন সম্ভব। তো আপনি এইজন্য আপনি আপনার দলটাকে কি আদর্শিক ভাবেন নাকি স্কিলফুল জায়গাটা দল আপনি ভাবেন কোনটা?
আলহামদুলিল্লাহ আমার দলকে আমি দুটো সমন্বয় মনে করি। শুধু আদর্শগত দল আমার দলে আছে তা না, স্কিল নাই তা বলব না। আলহামদুলিল্লাহ আমার দলে স্কিলফুল মানুষ আছে। আমি তো বললামই ১ম এ যারা ভোটার আছেন, আপনি আপনার এলাকার ভোটারকে এমপি প্রার্থীকে, হাত পাকার এমপি প্রার্থীকে আপনি একটু রিসার্চ করেন, জানেন তার সম্পর্কে নিজের থেকে শুধু মিডিয়া প্রোপাগান্ডা বা মিডিয়া বাইং এর উপর থাকবেন না, মিডিয়া পেয়ারের উপর থাকবেন না। আপনার উচিত একজন ভোটার হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আপনি নিজে যাচাই করবেন। সকলের সম্পর্কে যাচাই বাছাই করে আপনি এই আমানতটুকু দিবেন। মনে করবেন যে এটা আসলে আমাদের রাষ্ট্র গঠনের, পুনর্গঠনের একটা আপনার যে দায়িত্ব, আমরা সকলে পড়ে আসছি যে নাগরিক হিসেবে আমাদের একটা রাষ্ট্র দায়িত্ব আছে ভোট দেওয়া, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, শুধু ভোট দেওয়া না, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। আরেকটা কোশ্চেন যদি আমি আপনাকে করি যে ভাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে সরকার গঠন করেছে, আমাদের এই সামর্থ্য আছে, শক্তি আছে, ইনশাল্লাহ আল্লাহ আমাদের দিয়েছে। কিন্তু আপনি কি মনে করেন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন তারা কখনো এককভাবে ক্ষমতা মানে সরকার গঠন করতে পেরেছে, কিংবা ইন ফিউচার পারলেও কবে পারতে পারে? কারণ আপনি যখন এককভাবে সরকার গঠন করবেন তখন দেখা গেল যে আপনি প্রথম 5 বছর চলে যাবে দেশের ব্যবস্থা, শাসন, যে ইসলামিক শরিয়া আইন চান শাসন ব্যবস্থা ঠিক করতেই। জনগণের কিন্তু এক সেক্টরে শুধু উন্নয়ন হলো, বাকি কিন্তু আরও অনেক সেক্টর আছে। যদি 100 সেক্টরে ভাগ করি, বাকি আরও 99টা সেক্টর আছে। তো আপনার কি মনে হয় 5 বছরের মধ্যে আপনারা করতে পারবেন? এটা তো আসলে ক্ষমতা গেলেই দেখা যাবে যে বা বোঝা আপনার কতটুকু মনে হয় যে আপনারা এককভাবে মানে ক্ষমতা কবে যেতে পারেন, কিংবা আপনারা এখনই এককভাবে ক্ষমতা যাওয়া আপনাদের একটা মানে ইয়ার কি বলে সেটাকে, একটা চান্স রয়েছে? আচ্ছা শোনেন ভাই, আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে আমি ক্ষমতা যেতে পারবো কিনা এককভাবে। এটা আসলে এটা চ্যালেঞ্জ করার কোনো বিষয় না। চ্যালেঞ্জ করছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা, ব্যাপারটা। রাইট। সেটা একটা মানে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, বিশেষ করে মানে এটা জিজ্ঞাসাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বা এটা মানুষ হিসেবে আমার বলার দায়িত্ব না। আমি আমার কাছে মানুষের, রাষ্ট্রের মানুষের কাছে নাগরিক হিসেবে এটা আপনার কর্তব্য যে আসলে এই মানুষটা, আপনি নাগরিক হিসেবে বায়াসনেসের জায়গা থেকে আপনার কাজে আসছে তাকে ভোট দিবেন। এটা নাগরিক হিসাবে মানে এটা একজন সুষ্ঠু নাগরিকের, ভালো নাগরিকের, সুনাগরিকের এটা কাজ না। হ্যাঁ, আমি মনে করি যে নাগরিক হিসেবে আপনার সামনে যিনি আমাদের সেই আসন্ন নির্বাচনে প্রার্থী আসছে, তাদের আমানতদারিতা, তাদের মাঝে সেই আমানতদারিতা আছে কিনা, তাদের সেই যোগ্যতা আছে কিনা যে মানুষের মাঝে সে বায়াসনেসের উপরে উঠে সে কাজ করতে পারবে, সেই জায়গা থেকে একটা ভোট সম্পন্ন করা। এখন আব্দুর রহমান সাহেব সম্পর্কে জানতে চাচ্ছেন, উনি হচ্ছে যে ঢাকা মহানগর শপিং, যে বঙ্গবাজার যেটা আগুন লাগছিল এর পাশে যে শপিং কমপ্লেক্সটা আছে, এটার উনি সভাপতি ছিলেন বিগত সময়ে এবং অনেক উন্নয়নমূলক কাজে আছেন। এবং উনি পুরান ঢাকার একজন স্থানীয় একজন মানুষ, ওনার বংশ পরক্রমায় উনি ওখানেই থাকেন। হ্যাঁ, ওখানেই করেন। হয়তো আপনি চেনেন না, জানেন না, কিন্তু এখন তো জানছেন। একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে এটা আপনার উচিত ভাই। ব্যবসা আর রাজনীতি কিন্তু কখনো এক জিনিস না। অবভিয়াসলি রাইট। আমি সেটাই বলতেছি। আমি বলতেছি যে আমাদের এই প্রার্থীটা উড়ে এসে জুড়ে বসে নাই। আমি তা বলছি না আপনাকে। হ্যাঁ, সেখানে সে স্থানীয়। হ্যাঁ, আপনি এখন আপনার সামনে যেহেতু জানছেন, আপনি হাত পাকা বলতে কিছু আছে। চরমনের পক্ষ থেকে হাত পাকা প্রতীকে একজন প্রার্থী আছে আমার আসনে, সারা বাংলাদেশে সব জায়গায় হেরে গেছে। কিন্তু আমার আসনে যদি আমি মনে করি যে আব্দুর রহমানের থেকে আব্দুল খালেক বেশি যোগ্যতা সম্পন্ন, আব্দুল খালেকের থেকে আব্দুর রহমান বেশি যোগ্যতা সম্পন্ন, আমার এই আসনের আমানতদারিতার জায়গা থেকে, নীতি নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার উচিত সারা বাংলাদেশে যা হোক আমার জায়গায় উচিত আব্দুর রহমানকে ভোট ভাই। দেওয়া। আপনি বারবার একটা ভুল করছেন যে আপনি ব্যবসা আর রাজনীতি জিনিসটাকে মিলিয়ে ফেলছেন। আসলে ব্যবসা যা আমানতদারি, রাজনীতিতে তা আমানতে খেয়ানত করা, কিংবা রাজনীতিতে যা আমানত ব্যবসায় তা আমানতে খেয়ানত। এরকম হতে পারে কেন? এটা কেন হতে পারে? কেন? স্পষ্ট শুনুন, রাজনীতি আর ব্যবসা কখনো এক জিনিস হয় না। রাজনীতি এক জিনিস, ব্যবসা আরেক জিনিস। অবভিয়াসলি আমানতদারিতা মানুষের বেসিক একটা, মানুষের তা ঠিক আছে, বাট আপনি যদি এখন না মানুষের মাঝে বেসিক এটা নিড হচ্ছে মানুষের। তা তো ঠিক আছে, বাট যে ব্যবসায় আমানতদার, যে ব্যবসায় আমানতদার সে অবশ্যই রাষ্ট্রীয় আমানতদার, সে পরিবারের আমানতদার, সে পারিবারিক লাইফে। কিন্তু আপনি যদি দেখেন সে একজন ব্যবসায়িক, সমাজসেবক, রাজনীতিবিদ, তিনটা কিন্তু টোটালি তিন জিনিস। যে সমাজসেবা করে সে বিনা স্বার্থে সমাজসেবা করে যায়। যে ব্যবসায়ী তার কাজ হচ্ছে ব্যবসা করা, কে ক্ষমতায় আসলো কে না আসলো উইথ আই ডোন্ট কেয়ার, ব্যবসায়িকের কাজ। আর রাজনীতিবিদের কাজ হচ্ছে দেশের মানুষকে নিয়ে ভাবা, দেশের অর্থনীতি, ইন্টারন্যাশনালি দেশকে ঠিক রাখা, সব কিছু। তো আপনি যে তার ব্যাকগ্রাউন্ড বললেন, সে পুরান ঢাকার স্থানীয়, সে বঙ্গবাজারের পাশে যে মার্কেট কমিটি ছিল সেখানে সভাপতি ছিল, তাহলে এটা তো কাইন্ড অফ ভাই একটা ব্যবসার সেক্টরে পড়ে গেল। কিংবা স্থানীয়ত্ব দিয়ে তো ভাই আমি নির্বাচন করাবো না, স্থানীয়ত্ব তো ভাই কোনো নির্বাচনের আসলে প্রসঙ্গ আসে না। আচ্ছা দেখেন, তাহলে যদি আমরা এরকম করি যে আমাদের দলের যেসব প্রার্থীরা আছে তারা প্রত্যেকে স্থানীয়, প্রত্যেকে খুব প্রভাবশালী,
প্রত্যেকে কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে আছেন। তো আমরা তো আসলে রাজনীতি জিনিসটার সাথে এই জিনিসটা মিলাতে না পারি না 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 চাইলে। আপনার এটা ভুল, এই পুরনো বন্দোবস্ত ভাঙার জন্যই, পুরনো বন্দোবস্ত ভাঙার জন্য বর্ষা বিপ্লব। হ্যাঁ, জি এখানে বিষয়টা আপনাকে স্পষ্ট করে বুঝতে হবে যে ভাই এখানে যে রাজনীতিক একটা ইটসেলফ একটা পেশা না। হুম। শোনেন, একজন মানুষ, আমি ছাত্র, আজ থেকে 2 বছর পরে আমার পরিচয় কিন্তু ছাত্র থাকবে না, থাকবে। না। আপনি আইন পেশা যখন যুক্ত হবেন তখন আপনার নাম হবে অ্যাডভোকেট। হুম। তো আমি বলছি উনি বর্তমানে ব্যবসায়ী ছিলেন, এতদিন ব্যবসা করছেন, হতে পারে উনি যখন আমানতদারিতার জায়গা থেকে উনি সফল হবেন, উনি ওনার আমানত বুঝে ওনার উপর আমানত দেওয়া হবে, উনি সেটাতে পূর্ণ মনোনিবেশ তাহলে তবে করবেন। আপনার কথা এখন মতো- রাজনীতি আমরা একটা এক দেখে মিনিট, ফেলছি, আমরা বাংলাদেশের কালচার দেখে ফেলছি, এই কালচার ভাঙতে চাই, নতুন পুরান বন্দোবস্ত ভাঙতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি একটা ব্যবসা প্রতিষ্ঠান, প্রভাব প্রতিপত্তি ওনার আচ্ছা, আন্ডারে থাকবে, তাহলে ভাই বা নেতার বাসার নিচে 50টা বাইক সবসময় থাকে, নেতার আগে পিছে 50টা বাইক সবসময় থাকে, এই পুরনো বন্দোবস্ত দিন তাহলে শেষ। আপনি বলতে চাচ্ছেন যেহেতু পরিচয় বারবার পরিবর্তনশীল, তাহলে ভাই সেইটা মানে আমার যে পরিচয় বদলাবে তার পিছনে আমার একটা কাজ করে। আমি একটা কথা বলি, আমি যখন আইনজীবী হব, আমি 4 বছর অ্যাডভোকেসি পড়তেছি, তারপর আমি এলএলএম করবো, বার কাউন্সিল, আমার কিন্তু পিছে একটা কিন্তু স্ট্রাগলের একটা কাহিনী আছে যে আমি এই স্ট্রাগল করে একটা পর্যায়ে যাচ্ছি। তো ওই যে যখন নাকি আমি অ্যাডভোকেট হয়ে গেছি না, তখন সেটা হচ্ছে আমার সাফল্য। এখন আপনি যদি বলেন যে সে আগে ছিল ব্যবসায়ী, বললেন আপনি যে ব্যবসায়ী কমিটির সদস্য, সভাপতি, সে ব্যবসায়ী, তার এখন পরিচয় পরিবর্তন হচ্ছে কারণ সে রাজনীতিতে আসছে। তবে ব্যাপারটা নির্বাচনের সময় কেন, বিগত বছরগুলোতে কেন আমরা দেখলাম না যে ঢাকা 7 আসনে যে আমাদের সাথে মিশে আমাদের উপকারে এসছে কিংবা আমাদের জনসাধারণের উপকার করছে? ভাই আমিও তো ওই এলাকার একটা সাধারণ নাগরিক, তো আমি নাগরিকের জায়গা থেকে এই কথাটা বলছি, আমি আরো 10টা নাগরিকের কথা বলছি। হ্যাঁ বলেন। তো আমি সেই জায়গা থেকে বলছি ভাই, ব্যাপারটা নির্বাচন আসলে কেন হয়, নির্বাচন আগে কেন হয় না? বিষয়টা বোঝার চেষ্টা করেন, উনি ওখানের স্থানীয়, ওনার ব্যবসায়িক পরিচয় তুলছি আমি, এবং ওনার স্থানীয়তার পরিচয়টা তুলছি এই জন্য যে আপনি বুঝতে পারেন যে উনি ওখানেরই, আপনার মতন হয়তো আপনাকে সে উপকার করে নাই, আর 10টা মানুষকে ওনার সাধ্য মতন উনি ওনার মানুষকে হেল্প করছেন। হ্যাঁ, এখন একটা বিষয়টা বুঝেন, এটা কিন্তু কোনো ক্যারিয়ার হিসেবে দেখতেছেন আপনি, বারবার রাজনীতিটাকে একটা ক্যারিয়ার হিসেবে দেখতেছেন। ভাই রাজনীতি একটা ক্যারিয়ারের মধ্যেও পড়ে না ভাই, একটা মানুষের রাজনৈতিক শোনেন, জীবন, শোনেন, একটা ক্যারিয়ার, রাজনৈতিক একটা জীবন থাকে, ভাই এটা ক্যারিয়ারের obviously একটা অংশ। রাইট, ক্যারিয়ারের এটা career-এর এই যে একটা আপনি অংশ। নিজে বলছেন একটা ক্যারিয়ারের অংশ, তো right? আপনি তো ক্যারিয়ারের বাইরে না, ফেলে দিচ্ছেন হ্যাঁ, ব্যাপারটা। আমি বাইরে ফেলতেছি কোনটাকে, পুরনো বন্দোবস্ত। পুরনো বন্দোবস্ত কি আমরা দেখতে পাচ্ছি যে সে যে ছাত্রলীগ হবে, মানে ছাত্রলীগের একটা সরু কমিটিতে ছিল, এরপরে সে পৌরসভায় গেছে, মানে এইভাবে যে একটা একটা করে শুধু সারা জীবন দেখতে পাচ্ছি যে সে 4 বছরের অনার্স সে 18 বছরে করতেছে। এটা কিন্তু কি বলবেন, এটা কিন্তু আমি বলি এটা কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার না, 4 বছরের অনার্স 18 বছরে করতেছে, এটাই বাংলাদেশের রাজনৈতিক ক্যারিয়ার। আপনি বলেন রাজনৈতিক ক্যারিয়ার বলতে আপনি কি বুঝেন? আমি তার রাজনৈতিক ক্যারিয়ার চাচ্ছি না, আমি তো বলছি না যে তার রাজনৈতিক একটা ক্যারিয়ার থাকতে হবে, সে দীর্ঘ 10 বছর রাজনীতি করেছে তারপর এসেছে, এরকম আমি কিছু বলতে চাচ্ছি আচ্ছা, না। কি বলতে আমি চাচ্ছেন? আপনাকে বলতে স্পষ্ট চাচ্ছি কি করেন। যে এই যে সে যে এখন রাজনীতিতে ঢুকতে চাচ্ছে, তার একটা নতুন পরিচয় হচ্ছে, সে একজন রাজনীতিবিদ, আব্দুর রহমান সাহেব একজন রাজনীতিবিদ। তাহলে এই ব্যাপারটা নির্বাচনের আগে কেন, তার আগে কেন? এটা আপনার নির্বাচন যখনই আপনার ঘনিয়ে এটা আসছে জানার, তখন এটা তার এটা হলো এটা কেন? আপনার জানার স্বল্পতা ভাইয়া। এটা কেন? হচ্ছে যে আমি ভাই, বলি দেখেন আমি থাকি হচ্ছে লাল, না না আমি obviously আমি একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি, পুরান ঢাকা 7 আসন, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি আংশিক, তারপর বংশাল, সম্পূর্ণ এরিয়া মিলিয়ে তো আমি যদি দেখি, আমি লালবাগ, কামরাঙ্গীরচর এবং আপনার যে আরো কিছু অংশ আছে বংশালের কিছুটা অংশ, তো এতটুকু অংশ আমি চিনি। তো আমার ভালো সবার সাথে কম বেশি কথাবার্তা হয় কিংবা আশেপাশে সব জায়গায় যাওয়া হয়। কিন্তু ভাই আমি তো কখনো দেখলাম না যে আব্দুর রহমান সাহেব, মানে ইনি একজন এক্সিস্ট করে, রাজনীতি একজন এক্সিস্ট করে, একজন এমপি হওয়ার যোগ্য, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি তাকে জাজ করছি না, কিন্তু তাকে তো আসতে হবে, মানুষের সাথে মিশতে হবে, আমার কাছে আসতে হবে। আমি তো ভাই কখনো দেখিনি, কিংবা আমি যাদের সাথে মিশছি তাকেও দেখিনি। আপনি জিজ্ঞাসা করেন ঢাকা 7 আসনে যে আপনি জিজ্ঞাসা করেন আব্দুর রহমান কে, কেউ বলতে পারবে না, চিনেই তো না ভাই। তাহলে সে কিভাবে রাজনীতিতে এমপি হওয়ার যোগ্য? আপনি বলতেছেন যে যার সাথে জিজ্ঞেস করবে কেউ চিনে না, যাকে আমি কেউ বলি চিনে না, আপনি কি শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, রাজনীতি? আমি শুধু শিক্ষাগত যোগ্যতার কথা করবেন? বলছি না, আমি শুধু শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না, আমি এর সাথে সাথে আপনারা শিক্ষাগত যোগ্যতার কথা কেন বললাম, আপনারা যখন স্কিলের কথা বললেন তখন বলছি। একটা কথা হচ্ছে যে আপনি দেখেন একটা মানুষের পক্ষে একজন এমপি প্রার্থী, সে যদি আপনাকে পরিচিত করাতে যদি তার কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে বলেন, এই ইনভেস্টমেন্টটা সে কোথা থেকে পাবে, কোথা থেকে এনে দিবে, কাকে দিবে? আমরা তো সেটাই দেখে আসছি। আমরা যারা রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি, আমাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, আমরা নিজের পকেট থেকে করছি, দেশের মানুষের জন্য করছি। জানান দেওয়া দরকার যে আমি আসি, তোমার বিপদে আমি আসি, এটার জন্য যে এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এটার জন্য যে টাকা যায় আমার যাক, কিন্তু আমি জানান দিচ্ছি যে আমি আসি তোমাদের জন্য। আচ্ছা ওকে ফাইন, কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের বেনিফিট কি? আমি যে এখন ঘরে থেকে বলি যে না আমি এখন 10 টাকা, শুনেন না ভাই, আমি বলি, আমি এখন যদি বলি যে আমি 10 টাকা দিয়ে এখন যদি মানুষের কাছাকাছি গিয়ে চিনাই যে আমি রিয়াজ,
তো আমার এই 10টা টাকাই ওয়েস্ট। কিন্তু আমি যদি ঘরে বসে থাকি, কেউ একজন আসবে আমার কাছে, তখন আমি এই 10 টাকা দিয়ে তাকে উপকার করব। আসার জন্য তো আমাকে চিনতে হবে, অবশ্যই আমাকে না চিনলে আসবে না। তো সেই ক্ষেত্রে আপনি বলেন যে তার যদি এটা ইনভেস্টমেন্ট হয়, তার যদি প্রয়োজন হয় মানুষের কাছে কাছে জানান দেওয়ার, আমি কে, অবশ্যই তাকে জানান দিতে হবে। কিন্তু সে যে বসে থাকবে, কিংবা সে কত টাকা ইনভেস্ট হবে, কত টাকা নষ্ট হবে, এসব ব্যাপারে তো ভাই এইগুলি দেখলে তো আসলে এটা মানুষ জনসাধারণের কাছে আমি পৌঁছাতে পারলাম না, জনসাধারণের হৃদয়ে আমার জন্য জায়গা করতে পারলাম না। আচ্ছা, আমার কথা হচ্ছে কে বললো যে উনি কেন ভাই, আচ্ছা ভাই, কেন ভাই আপনার মনে হয় যে এটা ইনভেস্টের প্রয়োজন? একটা মানুষের কাছে যাইতে, নিজে প্রচারণা করতে কেন ইনভেস্টের প্রয়োজন? আপনার এটা কেন মনে হয়? ইনভেস্ট ছাড়া প্রচারণা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব একটু শিখানো দেখেন, আমাকে। অবশ্যই সম্ভব। আপনি হচ্ছেন দেশের সাধারণ জনগণের নেতা, আপনি একটা আসনের সাধারণ জনগণের নেতা। আপনি কিরকম নেতা হলেন যে আপনি সাধারণ একটা লুঙ্গি, একটা গেঞ্জি পরে, কিংবা একটা ভালো শার্ট পরে আপনি হাঁটতে হাঁটতে জনগণের কাছে গিয়ে নিজের জানান দিতে পারলেন? আপনি কিরকম তাদের নেতা হলেন? নেতা থাকতে হবে, যেমন আপনি যে কানাডার প্রেসিডেন্ট দেখেন, জাস্টিন ট্রুডোর একটা বৈশিষ্ট্য ছিল, সে সাইকেল দিয়ে দিয়ে ঘুরতো। সে কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট, সাইকেল দিয়ে দিয়ে ঘুরতো, সে কিন্তু প্রেসিডেন্ট। তো সেক্ষেত্রে আপনি বলেন যে কেন সম্ভব না বিনা টাকা? আচ্ছা। আমি আপনাকে করে দেখাবো 0 টাকায় নিজের প্রচারণা। আচ্ছা, কেন সম্ভব না আলহামদুলিল্লাহ এটা? আপনার বর্তমান যুগ তো ভাই আপডেট, বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ অনলাইনের যুগে আলহামদুলিল্লাহ বসবাস আলহামদুলিল্লাহ করি। শুনুন, এখন কথা হচ্ছে যে কেন মনে হলো আপনি উনি রাজনীতি করেন না, রিসেন্ট সময় রাজনীতি ভাই, করছেন? উনি ভাই, রাজনীতি করেন না আমার করেন সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন প্রশ্ন না। আচ্ছা আছে। আচ্ছা এইটা আমি জাস্ট দুইটা একটু ভাই ক্লিয়ার রিয়াজ ভাইয়ের অভিযোগটা আসলে কোন জায়গায় যে উনি বলতেছে যে আপনাদের হাত পাকা মামার কাকা থেকে একজন দাঁড়াইছেন, তো ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না, বা ওরকম ভাবে ওনার নামও আমরা কখনো শুনি নাই, যেহেতু উনিও ওই এলাকার একজন বাসিন্দা। তো সেক্ষেত্রে উনি বলতেছে যে যেহেতু ওনাকে আমি চিনি না, এবং আমি না, এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চিনি না, তো সেক্ষেত্রে ওনাকে কেন ভোট দিবে? এবং যেহেতু ভোট দেওয়ার ক্ষেত্রে ওনাকে অবশ্যই মানুষের সামনে সামনে এবং দুয়ারে দুয়ারে তাকে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে উনি আসলে প্রচারণায় বা আপনাদের দল, আপনাদের সংগঠন আসলে কতটা সক্রিয় যে একটা যে আপনাদের ওই হাত পাকা মাখা থেকে যে ব্যক্তি দাঁড়াইছে তাকে ফান্ডিং এর ব্যাপারে তার প্রচারণার ক্ষেত্রে আপনারা আসলে ততটা স্মার্টনেস বা স্মার্টলি আপনারা মুভ করতে চাইছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কেন ভাইয়ের মনে হলো যে রাজনীতি উনি করেন না, আমার প্রার্থী যিনি ওখানে ওই স্পেসিফিক যে আসনের কথা বলছে, কেন মনে হলো যে উনি রাজনীতি নতুন আসছে, উনি এই কথা একবার বলছে। আমি এটা ওনার কাছে প্রশ্ন। আবার উনি বলছেন যে এই আমি তো ওনার প্রার্থীকে, আমি তো ওখানে দীর্ঘ সময় ছিলাম, ওনার কোনো এমপি প্রার্থী তো আমার কোনো কাজে আসে নাই বিগত সরকারের আমলে, আমি তো ওখানে দীর্ঘ সময় ছিলাম। বিগত সরকার আমলে দেখেছেন আপনাদের অবস্থা আমাদের অবস্থা এক ছিল না কিন্তু। তাহলে কি ছিল? আমরা কি কি না না, আচ্ছা, আমরা আপনারা আমরা দেখেন, কি সুবিধা পাইছি আপনারা বলেন? দেখেন সুবিধার কথা বলছেন আমি। তাহলে কি আপনি ছিল? যদি চাইতেন তখন এলাকা দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে পারতেন, আপনার ওই অধিকারটা ছিল, আপনি পারতেন, অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমরা দেখছি বিএনপির একটা লোক যে নাকি একটা ইউনিট কর্মী, ও চাইলো এলাকা দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে পারতো না, আর সেখানে আপনার উপকার করা। ভাই, আমাদের উপর যে পরিমাণ জেল জুলুম, যে পরিমাণ নির্যাতন, আমাদের উপর যে পরিমাণ মামলা আছে, আপনি বলতে পারবেন আপনার পুরো দলে কত মামলা আছে? আপনি এটা বলতে পারবেন? কিন্তু বিএনপির ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, কয়েক লক্ষ লক্ষ মামলা আমাদের নামে আছে। তো ভাই, সেক্ষেত্রে আমরা আপনাদের কিভাবে চাইলেও আমরা আপনাদের কাছে যাইতে পারি না, আমাদের যাওয়ার জন্য একটা বাধা দিয়ে রাখছিল, আপনাদের কাছে আমাদের যেতে দেয় নাই। কিন্তু যখনই আমরা ওই বাধা উপেক্ষা করছি, আমরা এখন আপনাদের কাছে, আমরা এখন আপনাদের সাথে আপনি একা বাধা উপেক্ষা করেন নাই, আমরা সবাই মিলে সেই বাধা উপেক্ষা করছি। অবশ্যই, এখন কথা এটা হচ্ছে তো রিয়াজ ভাই, ছাত্রনেতা ছাড়া হতো না। রিয়াজ ভাই, এখন কথা হচ্ছে যে আপনাকে এই কথার উত্তর আমি প্রথমেই দিয়েছি। ভাই, আমাদের নামে মামলা হামলা আছে, আপনি দেখতে চাইলে ভাই আছে অবশ্যই, আমি কিন্তু বলি ভাই, আমাদের থেকে বেশি নাই। ভাই আপনাদের পার্সেন্টেজ কত? আপনাদের সেই সেটাই আমি শোনেন, বুঝাচ্ছি, শোনেন, সেটাই শোনেন, আমি শোনেন, বুঝাচ্ছি। বড় দল, সেটার সম্বন্ধে সেটাই আমি আপনাকে ভাইয়া, বুঝাচ্ছি। প্লিজ তো একটু বুঝার চেষ্টা করেন। আমরা চাইলেও রাস্তা দিয়ে তখন হাঁটতে পারতাম না। রেজ ভাই, শোনেন, অনেক রেজ ভাই, দূরের আপনার কথা। দেখেন, আপনি এই যে ওই আসনে যে আব্দুর রহমান সাহেব যে প্রার্থী, এটা আমি বলিনি, এটা আপনি বলছেন, তার মানে আপনি জি। একটু জানেন। কারণ এটা আমি জানা আছে, কারণ আছে, আমি আপনাকে বলি মজার ব্যাপার। আজকে যখন আমি আসতেছিলাম, তো আমার প্রতিপক্ষে যে ভাই বসবেন, সে চরমোনাই। তো আমার মাথায় আসলো যে আচ্ছা, ঢাকা 7 আসনের চরমোনাই প্রার্থী কে? তো আমি হাঁটতেছি, তো আমার বাড়ির সামনে একটা ব্যানার, ফেস্টুন দেখলাম। এই তো ভাই, আমরা পৌঁছে গেছি আপনার বাড়ির সামনে। ফেস্টুন দেখলাম, শুনুন, আপনি কথা শুনুন। ফেস্টুন দেখলাম, তো সেখানে লেখা আব্দুর রহমান, হাত পাখা মার্কা। আচ্ছা, তাহলে চরমোনাই প্রার্থী, এই যে চিনলাম, কিন্তু আমি কিন্তু জানি না সে ব্যক্তিভাবে কেমন। ঠিক আছে, আপনি আমার প্রার্থী দেখবেন, আমি জানেন বলবো ব্যক্তিভাবে কেমন। ভাই শোনেন, আমি বলি, এটা আপনার সুনাগরিকত্বের জায়গা থেকে এটা তো আপনাকে দেখতে হবে। এটা নির্বাচনের আমি 2 মাস আগে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি 2 মাস আগে থাকি। ভাই, এটা কত বছর আগে থেকে জানতে হবে? এটা আইডিয়াল কোনো কিছু আছে? একটা মানুষের ব্যাপারে তো আমার আগে থেকে জানতে হবে। কত বছর আগে ভোট, থেকে? আপনার একটা কথা, আমি আপনার প্রার্থী সম্পর্কে কতটুকু জানি, বা অন্য কয়জন আপনি কতটুকু জানেন? কোন প্রার্থী সম্পর্কে জানতে চান বলেন? ঢাকা 7 আসনে কোন প্রার্থী সম্পর্কে আপনি আমার থেকে জানতে চান বলেন, আমি আপনাকে জানাচ্ছি
বাংলাদেশি শেখ কে, আচ্ছা তার পরিচয় কি, আচ্ছা সে মানুষের জন্য কি করেছে, ঢাকা 7 আসনের জন্য কি করেছে, আমি আপনাকে জানাই দিব, সমস্যা নেই। হুম। যেমন আপনি যে আমাদের ঢাকা 7 আসনের নেতা দেখেন, প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, পিন্টু ভাই কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, এবং পিন্টু ভাই ঢাকা 7 আসনের জন্য কি করেছে এবং ঢাকা 7 আসনকে কোথা থেকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটা সময় কোথায় নিয়ে গিয়েছিলেন সোনালী অতীতে। আপনার সংগঠনের তো হিসাব বাদ ভাই, রেখে 7 আসনের জন্য কি হ্যাঁ, করছেন উনি বলেন একটু। 7 আসনের জন্য উনি যদি আপনি একটু নিজে দেখেন, 7 আসন, আমিও আপনাকে বলতেছি শোনেন, এখন আমিও বলতেছি প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ আপনিও একটু প্লিজ আব্দুর রহমান সাহেব হ্যাঁ ঢাকা 7 আসনের মানুষের জন্য হ্যাঁ হুম। কি করেছেন আপনি একটু নিজে রিসার্চ করেন, না পাইলে আমার সহযোগিতা নিয়েন। এটা ভাই আমি ক্যামেরা রিসার্চ করেন। করেছি না, আমার তো এলাকায় কম বেশি ভিত্তিক দেখতে হবে, আমরা অবশ্যই আমার তো কম এলাকা বেশি ভিত্তিক দেখতে হবে না। প্রত্যেকটা আমি তো আমার তিন আমি তো এলাকা এলাকা দেখি নাই। ভিত্তিকে বলতেছি, আমি আমার আমি কি এমনকি রাষ্ট্রীয়ভাবে আপনি বলতেছি ভাই? কামরাঙ্গীর মধ্যে বলতে পারবেন যে আপনার হাত পাখা মার্কা আব্দুল রব, ওনার কোনো সরি আব্দুল রহমান, সরি আমি নাম ভুল করছি, হ্যাঁ, okay, আব্দুল রহমান। তো উনি কামরাঙ্গীর একটা ঢাকা 7 আসনের কিছুদিন আগে আংশিক হইলো, তো 2-3 মাস আগে হবে। তো তিনি কখনো গিয়েছেন সেখানে? ভাই আপনি ভাই, কিভাবে বলতেছেন এই কথা জান নাই আমি বলেন কিসের কারণ ভিত্তিতে আমি বলতেছেন? সেদিকে ভাই, থাকি, আপনি আমি তো দেখিই নাই তাকে আপনি ভাই। হ্যাঁ, আপনি বলেন ভাই এটা কি আপনি একটা, সম্ভব? না না এটা কি সম্ভব, সম্ভব? বর্তমান আমরা যদি একটু আচ্ছা ফোকাস ভাই, দেই, এতে হয় নাই বুঝলাম, আমার না দলের ফোকাস কিছু দেই, প্রচার প্রচারণা পিছিয়ে আছে আমি বুঝলাম, এর বলে কি আমার দল খারাপ? আমি আপনার দলকে খারাপ তাহলে বলছি কি না, সমস্যাটা আমি বলছি কোথায়? আপনাকে যে একটা সাধারণ জনগণ ভোট হ্যাঁ, দিবে, আমি সেটা চেষ্টা ভোটের করতেছি, জন্য দোয়া ভাই, করেন আপনাকে যেন আমি আর বেশি প্রচার, এটাই, আর এই জন্য এখানে এখন আসা কষ্ট আপনাকে আমার জানতে হবে ভোট দেওয়ার জন্য। অবভিয়াসলি সেটা তো আমি সেই জন্য ওপেন হয়েছি, অবশ্যই। আমি সেই আহ্বানটুকুই জানাইলাম, আমি সেই আমি কাজটাই সেই করতেছি। আহ্বানটুকু জানালাম যে ভাই আমাকে জানেন, এটাই বলছি, আমি কিন্তু বলি নাই যে আমাকে আপনাকে জেনে ফেলছেন প্লিজ। আচ্ছা সরি। ভাই আমরা একদম লাস্ট কোয়েশ্চেনে আসি। আসলে আমার দুজনের থেকে জানা আছে, যদি আজ আপনাদের দল সরকার পরিচালনা করে, সেটা হোক বিএনপি, সেটা হোক চরমনে, সেটা যে রাজনৈতিক দলই হোক, তো সেক্ষেত্রে যদি ভাগ্যক্রমে আপনারা আসেন, তো সেক্ষেত্রে প্রথম 100 দিনে আপনারা 3টা কোন কাজ করবেন, কিংবা আপনার দল করতে প্রস্তুত? আসলে এমন 3টা কাজ আসলে যেটা আসলে আমাদের এই জুলাইয়ের পরে আসলেই যে দরকার, এবং ওই 3টা কাজ আসলে আপনারা কিভাবে বা আপনাদের দল দেখেন, করতে চাইতেছে সে ব্যাপারে 100 দিন তো অতি ক্ষুদ্র, মানে অতি ছোট বলতে গেলে, আমরা 100 মোটামুটি দিন দেখতে দেখতে চলে যায়। 3 তো মাসের উপরে। আসলে চাইলেও আমরা 100 দিনে এইটা করব সেটা করব আমরা এরকম কোনো কথা দিতে পারবো না, কারণ এটা খুবই সামান্য একটা সংখ্যা 100 দিন। তো একটা দেশের জন্য 100 দিন আসলে কোনো বড় কিছু না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 100 দিন আমাদের যে প্রথম লক্ষ্য হবে যে বাংলাদেশের গণতন্ত্র ঠিক করা, এটা আমাদের লক্ষ্য। আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো কিনা আমি কিন্তু সেটা জানি না, কারণ 3 মাস অতি কম সময়। সেটা আমি আপনারা বলি কিভাবে করবেন? তো আমি গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করব আমার সরকার, এবং আমরা মানুষের ভোট অধিকার ফিরে দেওয়ার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা এই নির্বাচনের মাধ্যমেই মানুষের ভোট অধিকার যেন আবার ফিরে পায়, তারা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। আরেকটা হচ্ছে মানুষের জীবনযাপনে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিংবা মানুষের জীবনযাপনে যে একটা মানে আশঙ্কাজনক একটা অবস্থা এখন মানুষ জীবনযাপন করে, চাইলেও একটা কিছু কিনতে পারে না, স্বাদ আছে সাধ্য নাই। তো সেই সব ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো। আর আমাদের দেশনেতা মহান তারেক রহমানের যে 31 দফা দাবি, আমরা চেষ্টা করবো যে এই 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যেতে, কারণ আমি যদি 31 দফা দাবি বাস্তবায়ন করতে পারি, তো এর মানে এই 31 দফার মধ্যে সব আছে, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, বস্ত্র, ব্যাংক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এভরিথিং আছে। তো আমরা চেষ্টা করবো 31 দফা দাবিকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো আমরা রিয়াজ ভাইতে শুনলাম যে আসলে তাদের 100 দিনের মধ্যে আসলে তাদের আগে থেকে একটা ইয়া আছে, যে দফা আছে, যে 31 দফা, যেটা নিয়ে আসলে তারা খুব মানে আমরা যেটা আসলে জানি যে খুব আগে থেকে ওনারা কাজ করতেছে। তো আসলে আমি আপনার থেকে জানতে চাই যে আপনার দল যদি আসে 100 দিন ধরে, বা আমাদের 100 দিন ধরে যাই ধরি, তো এর মধ্যে আসলে আপনারা কি পরিবর্তন আনতে চান, বা কোন যে জিনিসটা আপনারা পরিবর্তন করতে পারবেন বলে মনে করেন? প্রথমত আমি তো আসলে ইসলামী আন্দোলনের সেই পলিসি গ্রহণের জায়গায় থাকবো না, তবে আমার কাছে মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম এবং তাদের কথাবার্তা এবং আমার নেতাদের ফলো করার মাধ্যমে ব্যক্তিগত জানাশোনার বোঝা থেকে আমার কাছে মনে হয় যে তারা প্রশাসনে একটা সংস্কার আনবেন, এবং মানুষের অর্থনীতির যে জায়গাটা আছে, অর্থনীতিটা যেন সচল করা যায়, এবং যেভাবে আরও ভালো খুব দ্রুত সময়ে খুব ফোকাসের সহিত অর্থনীতিতে কী করা যায় সেটার ব্যাপারে তারা চেষ্টাটা করবেন। এবং মানুষের যে মৌলিক অধিকার কিছু আছে, যেমন মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই একটা বাজে অবস্থানে আমাদের দেখতে পাচ্ছি আমরা, তো সেটাকে ইনশাল্লাহ তারা চেষ্টা করবেন সর্বোচ্চ ফোকাসে রেখে যত দ্রুত সম্ভব সময়ে মানুষের কাজ। বর্তমান যে গভর্নমেন্ট আছে সে কি ব্যর্থ নাকি সফল? আমি বলবো যে আসলে ইউনিয়ন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের চাহিদাটা অনেক ছিল, প্রাপ্তিটা সেই তুলনায় অনেক কম। চাহিদাটা অনেক বেশি ছিল, সেই তুলনায় প্রাপ্তিটা আছে কিছু, কিন্তু আসলে অনেক কম।
আচ্ছা, তো ভাই আপনি যদি একদম লাস্ট দিকে একদম আপনার কথার মাধ্যমে আমরা শেষ করব যে কেন আপনার প্রদর্শিত পথটাই বাংলাদেশে বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? কারণ আমার যে প্রদর্শিত পদ, আমার এই প্রদর্শিত পদে দেশের মানুষের মানে যে ভাবনাটা আমরা সেটা তুলে ধরতে পারি, দেশের মানুষের কাছে যে আমরা মিশতে পারি, দেশের যে উন্নয়ন, দেশ তো শুধু দেশের ভিতরেই উন্নয়ন থাকে না, দেশের বাইরে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করতে হয়। সো ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করা, দেশের মানুষের কল্যাণ করা, তো দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র, ইসলাম সব কিছু যদি আমরা একসাথে দেখতে চাই, তাহলে আমার মনে হয় যে না, আমার পথ এগিয়ে আছে। কারণ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ইসলামিক যারা ইসলাম পালন করছে তাদের ইসলাম পালন করার সুযোগ দিব, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা তারাও পালন করবে। যে মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলামকে যতটা প্রায়োরিটি আমাদের দিতে হবে, আমরা ঠিক ততটাই দিব। আমরা যেহেতু ৩১ দফার কথা বলেছি, ৩১ দফায় আমাদের সকল কিছু উল্লেখ আছে, এভরিথিং এ টু জেড। আপনি যদি একটু ৩১ দফাটা পড়েন, আপনি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার পথ বর্তমান সময় সাপেক্ষে, আমার পথ বাস্তবসম্মত এবং আমার দল একটা মানে সঠিক একটা পথে আছে। এখন ৩১ দফা কি আসলেই আপনারা কি এটা আসলে বা বাস্তবসম্মত করতে পারবেন কিনা ক্ষমতায় গেলে? দেখেন, আপনাদের কি মনে হয়? দাবি কে দিয়েছে? দাবি কিন্তু আমাদের উপর জনগণ দেয়নি যে আপনারা এটা করবেন। আমরা কিন্তু নিজেরা চয়েস করে বানিয়েছি ৩১ দফা। আমার নেতা দেশ রহমান তারেক রহমান দেশের জনগণের কথা ভেবে চয়েস করে নিয়েছে। তো আপনি যে কাজটা নিজে চয়েস করে নিবেন, সেই কাজটা আপনি অবশ্যই করবেন। তো এখানেই শেষ। আমি যদি বলতে যাই তাহলে আসলে ভাই তো আমার আদর্শ সঠিক কিনা এই ভাই আমার ব্যাপারে বেশি জানবে। হ্যাঁ, হইতে পারে আমি মানুষের কাছে কতটুকু যেতে পারছি, কতটুকু যেতে পারবো না। আমার আদর্শের ব্যাপারে, আমার নীতি নৈতিকতার ব্যাপারে বা আমি যে পথ মতের কথা মানুষকে বলছি বা আমার দল মানুষকে যে পথ মতের কথা বলছে সেটা সমাজ স্বীকৃত এবং আমার রিয়াজ ভাই সহ যারা বিএনপিপন্থী আছে তারা সকলে জানেন যে এটা একটা আদর্শের সর্বোচ্চ মানের আদর্শ। তো হ্যাঁ, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমার দলের যোগ্যতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। আমি মনে করি সেটা কাম্য অবশ্যই। দেশ পরিচালনার ক্ষেত্রে আসলে জনগণ আপনাদেরকে চায় কিনা বা আপনাদের সে আদর্শ ভিত্তিক সে রাজনীতিটা আসলে চায় কিনা সেটা হইতেছে প্রশ্ন। হ্যাঁ, আপনি সেটা তো হচ্ছে যে নিজেও বলতে পারবেন। আমাদের ভোটের যদি দেখেন, হ্যাঁ? বিগত সিটি নির্বাচনের ফলাফলের যে ইয়া এবং সেটা দেখলে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে মানুষ আমরা আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছে এবং সিটি কর্পোরেশন নির্বাচন এবং যে জাতীয় নির্বাচন আসলে দুইটার মধ্যে হিউজ ডিফারেন্সেস। তো সেক্ষেত্রে আপনারা জোটবদ্ধ হচ্ছেন যে জামাতের সাথে, হ্যাঁ? তো সেক্ষেত্রে জোটবদ্ধ না, এটা হচ্ছে যে সমঝোতা। যে তারা যে এক আসনে দিলে আমরা সেখানে প্রার্থী দিব না। আমরা হয়তো অন্য আসনে দিব, সেখানের ভোটগুলো আমাদের ইসলামপন্থীদের জন্য একটা জায়গায় ভোটগুলো থাকে। ইসলামপন্থী মানুষ এই যে আপনারা জানতে চান, আপনারা বুঝতে চান যে আসলে মানুষ বাংলাদেশে প্রশ্ন থাকেনি যে আপনি অনেকে সমালোচনা করেন যে বাংলাদেশের মানুষ ইসলামী শাসন চায় কিনা? তো আলহামদুলিল্লাহ যদি একটা নিরপেক্ষ জায়গা তৈরি হয়, নিরপেক্ষভাবে যদি প্রশাসন কাজ করে, মানুষ যদি নিরপেক্ষভাবে তাদের মতাদর্শটাকে রেজাল্টের মাধ্যমে আমাদের সামনে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে ইনশাআল্লাহ আপনাদের সেই কথার উত্তরটা ইনশাআল্লাহ রেডি হচ্ছে। আপনারা সেটা দেখে যেতে পারবেন এবং আপনারাও সেই তো রেজাল্টের আপনি সাক্ষী হতে আপনি পারেন। আসলে আশাবাদী যে এই যে ইসলামিক একটা দল আসলে ক্ষমতায় আসতে পারে। হ্যাঁ, এটাই তো? ইসলামিক দলগুলো, ইসলামিক একটা না, ইসলামিক দলগুলো ইনশাআল্লাহ আমি মনে করি যে সা সা স সরকার গঠন করবে এবং সরকার গঠন করার মতন যোগ্যতা এবং তাদের সেই অর্থ ব্যবস্থা বা ক্যাপাসিটি যেটাকে বলা হয় দলীয় সাংগঠনিক যে কাঠামো সেটা আলহামদুলিল্লাহ আছে বাংলাদেশের। এর আগের নির্বাচনে আমরা বিএনপি যখন নির্বাচন করছিল সেই সময়ে আমরা সারা বাংলাদেশে প্রায় ২৯৯ জায়গায় আমাদের প্রার্থী ছিল। আমরা নির্বাচন করছি আলহামদুলিল্লাহ। সেখানে বেশ ভালোভাবেই আমরা সাংগঠনিকভাবে অবস্থান করছি এবং বিগত পৌরসভা নির্বাচনে আমাদের কয়েকটা প্রার্থী আমাদের আলহামদুলিল্লাহ মেয়র নির্বাচিত হইছে এবং পৌর মেয়র আরকি এবং হচ্ছে সিটি কর্পোরেশনের যে ৬৭ নম্বরের যে কাউন্সিলর তিনি আলহামদুলিল্লাহ ২ টার্মে আমাদের কাউন্সিলর প্রার্থী ছিল। এখন তিনি ঢাকা ৫ এর এমপি প্রার্থী হাজী ইব্রাহিম। তো তিনি সফল মানুষ একবার কাউন্সিলর হওয়ার পরে আবারও হইছে আলহামদুলিল্লাহ এবং লক্ষ্মীপুরে কয়েকটা জায়গায় আলহামদুলিল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ আপনারা করছেন আসলে সারা বাংলাদেশে। কয়েকটা জায়গায় খুব স্ট্রং। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কয়েকটা এটা জায়গায় না আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে আসলে মানুষ নিরপেক্ষভাবে তাদের ফলাফলটা প্রকাশ করতে পারছে। মানুষ কথা বলতে পারছে। মানুষের রেজাল্টের প্রতিফলন করতে পারছে। সব জায়গায় মানুষ আসলে সবভাবে পরিস্থিতি সামাল দিতে পারে না। যারা পারতেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে আলহামদুলিল্লাহ পরিবর্তন আসতেছে। এবং সেটা যদি থাকে এটা তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ফ্যাসিস্ট আচরণের মধ্য দিয়ে এগুলো আসা, এই রেজাল্টগুলো আমাদের পকেটে আসা। যদি এটা নিরপেক্ষ থাকে সেখানে আলহামদুলিল্লাহ এটা আরো অনেক ভালো হবে। রিয়াজ ভাই আমরা শেষ করব যে আসলে আপনি কতটা আশাবাদী যে আসলে বিবিপি ক্ষমতায় আসবে এবং ভাই, কেন? আপনি দেখেন, আপনি ৫ই আগস্ট আগে বাংলাদেশের ২০২৪ ৫ই আগস্ট আগে আপনি দল চিনতেন কি? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপি, হুম। এই ২ টাই। তো ভাই সেখানেই আমার উত্তর যে
বাংলাদেশে যদি পরবর্তী কেউ অংশীদারিত্ব ওই উত্তরাধিকার থাকে সেটা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হবে। বাংলাদেশে তো কি আসলে উত্তরাধিকার না, বাংলাদেশ তো আসলে কোনো সম্পদ ওই না। সম্পদ না ভাই, আমি বুঝাচ্ছি যে একটা দেশে শাসন ব্যবস্থার জন্য কেউ যদি পরবর্তী উত্তরাধিকারী থাকে। তো, না, রিয়াজ এটা ভাই আসলে এতক্ষণ- বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের মানুষ, এটা তো আসলে ভোটের মাঠটা আসলে পরিবর্তনশীল, হ্যাঁ। জি তো অবশ্যই। এটা আসলে তো উত্তরাধিকার ওইভাবে না যে- চিন্তা করে, জি আমি এটাই। মনে হয় যে মানুষ আসলে পুরনো বন্দোবস্তকে ভেঙে ফেলছে বর্ষ হ্যাঁ, আর বিপ্লবে, আসলে এই পুরনো আসলে এটা বন্দোবস্ত আসলে এই জন্য দেখা যাবে নতুন যে নতুন আমরা নির্বাচনের- নতুন নতুন কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি। দাবিতে দেখলাম, আমরা জি রাকসুতে ইনশাল্লাহ দেখলাম, আপনারা আমরা চট্টগ্রামে দেখলাম। আপনারা ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যা নিয়ে খুব ভালোভাবে বাংলাদেশ হ্যাঁ, জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনিও সরকার দেখবেন, গঠন করছে। আমরা দেখবেন আর যে আমরা ইসলামী জানি পন্থী যারা যেসব জানি রাজনৈতিক দল যে আছে, আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী দল যখন আমরা সরকার গঠন করব, ইনশাল্লাহ আমাদের উপর যে অত্যাচার হয়েছে কিংবা আমরা যে অত্যাচার সাফার করেছি, ইনশাল্লাহ বাংলাদেশ আর কোনো দলের করতে হবে না আমাদের জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে কোনো দলের করতে হবে আপনারা তো না। এখনই আপনারা স্বাধীনভাবে আপনাদের কাজ করতে মানে পারবেন। আওয়ামী লীগকে আপনারা নির্যাতন করবেন হ্যাঁ, বাদে না বলবেন? না, তার ব্যবস্থা তো আইন নিবে, আদালত নিবে। আজকে আচ্ছা। দিয়েছে না ফাঁসির রায়, আচ্ছা, তো আমরা তো তাদের ব্যাপারে কোনো মন্তব্য চাইলেও না, করতে তাহলে পারবো তো না এখন। তাহলে তো জনগণ করবে। তো এটাও তো আপনারা ওটার সাথে ইনক্লুড করে না বলতে না, পারতেন। কারণ দেখেন আওয়ামী লীগ কোনো দল না, আচ্ছা তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে ফ্যাসিবাদী। আচ্ছা তো যার কারণে আমি তাদের কোনো দলের মধ্যে আচ্ছা, ধরি নাই। আমিও আশা করি ইনশাল্লাহ যে বাংলাদেশের একটা ইসলামের বিপ্লব আমরা দেখতে পাচ্ছি, বক্সলা বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেটার রাকসু এবং জগন্নাথে আমরা সেটা দেখতে পেয়েছি, এবং জাতীয় নির্বাচনে এর প্রভাব থাকবে ইনশাল্লাহ। তো এ ছিল আমাদের আজকের পর্বে। তো আমাদের রিয়াজ ভাই এবং আমাদের আবুল হাসান ভাই, আমরা আমাদের আসলে দুই দলের রাজনৈতিক মতাদর্শ এবং তাদের যে চিন্তা ভাবনা এবং ভবিষ্যতের তারা যদি ক্ষমতায় আসে আসলে তারা কি করতে চায় এবং কি করবে সেটা নিয়ে আসলে আমাদের আলোচনা ছিল। তো আশা করি আমাদের আলোচনাটা খুব সুন্দর এবং সুহৃদ খুব সুন্দরভাবেই আসলে আমরা শেষে শেষ করতে পেরেছি। তো রিয়াজ ভাই আর আবুল হাসান ভাই যদি আপনার এক এক করে কিছু বলে যদি শেষ করতে। আমি একটা কথা বলবো দেশের জনগণকে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আপনারা প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন, যেটা নাকি বিগত 3বার আপনারা দিয়ে এসেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা দিবেন। আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ পর্যন্ত শুনছেন তারা আসলেই তাদেরকে আমাদের পক্ষ থেকে মন খোলা শ্রদ্ধা এবং ধন্যবাদ। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব ভাইরা এরকম ভালো কাজ আরও কিছু দিবে আমাদের সবাইকে, আমাদের সোসাইটিতে দিবেন। এবং সেই সাথে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনি লোকালি খোঁজ নেবেন যে ব্যক্তিকে আপনার জায়গা থেকে আপনার আসনের জন্য সবচেয়ে আমানতদার মনে হবে, সেটা তারুণ্যের জায়গা থেকে আমরা জেনজি প্রজন্ম, আমরা আশা করি এটা সম্পর্কে আমার সম্যক ধারণা আছে, এবং আমরা খুব কেয়ারফুলি এটা করব, কারণ এর খেসারত আমাদেরকে অনেক সময় দিতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাংলাদেশ বিনির্মাণের একটা আহ্বান রেখে, মানবিক একটা রাষ্ট্র গঠনের আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা তাহলে আজ বিদায় নিচ্ছি। অবশ্যই আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে।